বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড়। মনে হচ্ছে বাড়ির আম গাছটি এখনই ঘরের উপর গিয়ে পড়বে, ঘরের চালও উড়িয়ে নিয়ে যাবে। আচ্ছা দাদু, বাইরে এত বৃষ্টি হচ্ছে কেন? এখন বর্ষাকাল তো দাদু, তাই বর্ষাকালে এরকম বৃষ্টি হয়ে থাকে। আচ্ছা দাদু, তোমাকে অনেক খুশি দেখাচ্ছে কেন? আসলে আজ তোমার আব্বু আসবে যে। সত্যি বলছো দাদু? কি মজা, কি মজা! হি 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 হি। ছোট্ট রাদিন খুশিতে জাহানারা বেগমকে জড়িয়ে ধরল। হয়েছে হয়েছে রাদিন, ছাড়ো, আমাকে এখন রান্না করতে হবে। কেন দাদু, দুপুরবেলা রান্না করেছো না? হ্যাঁ, করেছি তো, কিন্তু তোমার আব্বু অনেক দিন পর বাড়িতে আসছে। তোমার আব্বু মাছের কালিয়া, গরুর দুধ এগুলো খেতে অনেক পছন্দ করে। তাই ভাবছি তোমার আব্বুর জন্য এগুলো রান্না করব। তাহলে আব্বুর সাথে আমিও খাবো। কি মজা, কি মজা! হি 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 হি। আচ্ছা রাদিন, তুমি পড়ো, আমি রান্নাঘরে গিয়ে মাছ কেটে আসি। ঠিক আছে দাদু, তুমি যাও। অতপর জাহানারা বেগম রান্নাঘরের দিকে এগোলো। জাহানারা বেগমের রান্নাঘরটি উঠোনের সামনে। আজই এত বৃষ্টি হতে হলো, ভাবছিলাম ছেলের জন্য ভালো করে রান্না করব, কিন্তু এই বৃষ্টির জন্য হয়ে উঠল কই। অতপর জাহানারা বেগম মোমবাতি জ্বালিয়ে মাছ কাটতে লাগলেন। ঠিক তখনই রাদিন ঘরের ভিতর থেকে রান্নাঘরে প্রবেশ করলো। আরে রাদিন, তোমাকে এখানে আসতে না করেছি না, তাহলে কেন আসছো? আচ্ছা দাদু, আব্বু কখন আসবে? ঘুমিয়ে যাব না তো? আর ঘুমিয়ে গেলেও তুমি আমাকে ডেকে দেবে, কেমন? আচ্ছা, আমি ডেকে দেব, তুমি এখন পড়াশোনা করো। এসব বলতে বলতে হঠাৎ জাহানারা বেগমের ফোনটা বেজে উঠল। অতপর জাহানারা বেগম ফোনটা ধরল। ওই পাশ থেকে ইশতিয়াক আহমেদ এবং এই পাশ থেকে জাহানারা বেগমের কথোপকথন শুরু হলো। আমার খোকা, ইশতিয়াক বলছো? হ্যাঁ আম্মু, আমি ট্রেনে উঠে পড়েছি, তুমি টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। ইশতিয়াক আহমেদ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। চাকরিতে তেমন ছুটিও পায় না, তাই বাড়িতেও আসা হয় না তেমন। আচ্ছা খোকা, ঠিক আছে। দাদু, আমাকে দাও, আমি আব্বুর সাথে কথা বলবো। ঠিক তখনই মোবাইলটা অফ হয়ে গেল। যাহ বাবা, ফোনটা তো বন্ধ হয়ে গেল। তা দেখে রাদিন রাগ করে ঘরের ভিতর চলে গেল। এই রাদিন, রাগ করো না। অতপর জাহানারা বেগম আবার মাছ কাটতে ব্যস্ত হয়ে পড়ল। আস্তে আস্তে বাতাসটা বেড়েই চলেছে, মোমবাতির আগুন তো নিভে যায় ভাব, কখন যে নিভে যাবে। জাহানারা বেগম এবার চুলোতে রান্না বসালো। হঠাৎ খেয়াল করলো কেউ যেন তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু পেছন ফিরে কাউকে দেখতে পেল না। কি যে দিনকাল পড়লো, চারদিকে শুধু ভূতের ভয়। এই তো কিছুদিন আগের ঘটনা, আমাদের গ্রামের মাস্টার মশাইয়ের ছেলেটা গায়েব হয়ে গেল রাত্রিবেলা। মাস্টার মশাইয়ের কাছ থেকে শুনেছিলাম রাত্রিবেলা নাকি রাগ করে তার ছেলে একলা শুয়েছিল, কিন্তু সকালবেলা বিছানায় রক্তের ছিটে ফোঁটা দেখতে পেয়েছিল। এরপর থেকে মাস্টার মশাইয়ের ছেলের কোনো খবর পাওয়া যায়নি। এরপর থেকে গ্রামের সবাই এমনিতেই ভয়ে ভয়ে জীবন যাপন করছে। জাহানারা বেগম
এসব বলে কাজে মনোনিবেশ করলো। হঠাৎ জাহানারা বেগম শুনতে পেল কেউ বাড়ির দরজায় গেটে টোকা দিচ্ছে। মনে হয় আমার খোকা চলে এসেছে। এই তো আমার ইস্তিয়াক, আমি দরজা খুলছি বাবা, একটু দাঁড়া। অতঃপর জাহানারা বেগম ছাতা নিয়ে বাড়ির গেটটা খুলল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে কাউকে দেখতে পেল না। এপাশ থেকে ওই পাশ সব দিকে খুঁজলো, কাউকে দেখতে পেল না। কেউ তো নেই, তাহলে দরজা টোকা দিল কে? তাহলে কি ভূত? হঠাৎ তার রাদিনের কথা মনে পড়ে গেল। আচ্ছা, রাদিন যে রাগ করে চলে গেল, ছেলেটা ঠিক আছে তো? অন্ধকার রাত এমনিতেও, চারিদিকে ভূতের ভয়, গ্রামের মানুষ এমনিতেই আতঙ্কে আছে। মাস্টার মশাইয়ের ছেলের সাথে ওই ঘটনা ঘটে যাওয়ার পর। অতঃপর জাহানারা বেগম দৌড়ে গিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো এবং রাদিনকে দেখতে পেল বিছানায় শুয়ে আছে। কিভাবে ঘুমোচ্ছে আমার ছোট্ট দাদু ভাইটা! ছোট ছেলেটাকে ছেড়ে কিভাবে তার মা চলে গেল কি জানি। ইস্তিয়াক আহমেদ ও তার স্ত্রী কিছুদিন আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে জাহানারা বেগমের সাথে রাদিন থাকে। রাত তো অনেক হলো, আমার ছেলেটা যে কখন বাড়িতে ফিরবে। অতঃপর এসব বলতে বলতে রাদিনের পাশে জাহানারা বেগম অতল ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। রাত তখন 12:01। হঠাৎ জাহানারা বেগমের বাড়ির দরজায় টোকার শব্দ পাওয়া গেল। এটা শুনতে পেয়ে জাহানারা বেগমের ঘুম ভেঙে গেল। আমার খোকা মনে হয় চলে এসেছে, যাই গিয়ে দরজাটা খুলে দিই। অতঃপর জাহানারা বেগম দরজাটা খুলে দেখতে পেল তার ছেলে দাঁড়িয়ে আছে। আয় বাবা, ঘরে আয়, তোর জন্য তোর ছেলেটা অপেক্ষা করতে করতে রাগ করে ঘুমিয়ে পড়েছে। অতঃপর ইস্তিয়াক কিছু না বলে ঘরের ভিতর ঢুকে পড়ল এবং নিজের রুমে চলে গেল। ততক্ষণে জাহানারা বেগম তার ছেলে ইস্তিয়াকের জন্য রান্না করা খাবারগুলো নিয়ে আসলো। কই গেলি ইস্তিয়াক? খেতে আয় বাবা, তোর জন্য তোর পছন্দের রান্নাগুলো করেছি। অতঃপর ইস্তিয়াক রুম থেকে বেরিয়ে আসলো। মা, রাদিনকে একটু ডেকে দাও তো। ডাকবো যদি কান্না করে? কান্না করবে না, আমি আছি না। অতঃপর জাহানারা বেগম রাদিনকে ডাক দিল। রাদিন, দেখ দেখ কে এসেছে, তোর বাবা রে। রাদিন এটা শুনে দুমড়ে মুচড়ে উঠে গেল এবং তার বাবাকে জড়িয়ে ধরল। রাদিন, তুমি আমার কাছে চলে এসো, তোমার বাবা এখন একটু ঘুমাক, অনেক দূর থেকে এসেছে তো। না দাদু, আমি আজ বাবার সাথে ঘুমোবো। না না আমার সোনা দাদু ভাই, চলে এসো, কাল না হয় ঘুমিও তোমার বাবার কাছে। না মা, রাদিন যখন জেদ করছে আমার সাথে ঘুমাক। অতঃপর ইস্তিয়াক ও রাদিন ঘুমোতে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারিদিকে ফজরের আজান। হঠাৎ আবার বাইরে কারো ডাক শুনতে পেয়ে জাহানারা বেগমের ঘুম ভেঙে গেল। এত সকাল সকাল কে যে এত হট্টগোল করে ডাকছে কে জানি বাপু। অতঃপর জাহানারা বেগম বিছানা থেকে উঠে দেখতে পেল বাইরে তার ছেলে ইস্তিয়াক হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে জাহানারা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। কি হলো মা, দাঁড় করিয়ে রাখবে নাকি? ভেতরে ঢুকতে দেবে না? জাহানারা বেগম কিছু বলার সাহস পাচ্ছে না। তুই এখানে কি করছিস? আর এভাবে ভিজে শরীরে ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলি?
তুমি দিন দিন কি হয়ে যাচ্ছ মা? আমি তো এই মাত্রই আসলাম, আর বাইরে যা বৃষ্টি, ভেজা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে কাল রাতে কে এসেছিল? তুই না আসলে? আরে মা, তোমার বয়স হয়েছে, তুমি কাকে দেখতে কাকে দেখেছো, না হয় স্বপ্ন দেখেছো। হতে পারে। আয় খোকা, ভিতরে আয়। অতঃপর জাহানারা বেগম দৌড়ে গিয়ে ইস্তেয়াকের রুমে গিয়ে রাদিনকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে পেল না। বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। অতঃপর জাহানারা বেগম অনেক বড় চিৎকার দিয়ে উঠল। এটা শুনতে পেয়ে তৎক্ষণাৎ ইস্তেয়াক আহমেদ দৌড়ে আসলো। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? রাদিন, আমার রাদিন। কি হয়েছে রাদিনের? আর বিছানায় রক্তের দাগটা কিসের? অতঃপর জাহানারা বেগম তার সাথে ঘটে যাওয়া কালকে রাতের সকল ঘটনা খুলে বলল। সব শুনে ইস্তেয়াকের চোখ থেকে পানি পড়তে লাগলো। আমাকে কিছু করতে হবে, আমার ছেলেকে ফিরিয়ে আনতে হবে। আর কে ছিল যে আমার ছদ্মবেশে এসে আমার ছেলেকে মেরে ফেললো? না না, আমি কি ভাবছি এসব? আমার ছেলের কিছু হতে পারে না, আমি তাকে ফিরিয়ে আনবো। তুই কিছু চিন্তা করিস না। আমার চেনা জানা একজন বুড়ি মা আছে, যে এসব জিন ভূতকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে। কোথায় থাকে এই বুড়িমা? আমাদের পাশের গ্রামে থাকে। লোককে বলতে শুনেছি এই বুড়ির অনেক শক্তি। তাহলে আর দেরি কিসের, চলো আমরা এখনই বেরিয়ে যাই। অতঃপর ইস্তেয়াক এবং জাহানারা বেগম বুড়িমার উদ্দেশ্যে রওনা দিল। প্রায় অনেক সময় হাঁটার পর বুড়িমার বাড়ি গিয়ে পৌঁছলো। বুড়িমার বাড়িটি অদ্ভুত দেখতে, অনেকটা ভুতুড়ে টাইপের, যা দেখে একটু ভয় পেয়ে যায় ইস্তিয়াক। ইস্তিয়াক, এটি হলো বুড়িমার বাড়ি। চলো মা, তাহলে ভিতরে যাই। অতঃপর দুজন বাড়ির ভিতর প্রবেশ করলো এবং দেখতে পেল বুড়িমা আগুনের সামনে চোখ বুজে কি যেন পড়ছে। এখন বুড়িমাকে ডাকা যাবে না, উনি এখন মনোনিবেশ করছে। ঠিক আছে মা। অতঃপর কিছুক্ষণ জাহানারা বেগম এবং ইস্তেয়াক আহমেদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকলো। জাহানারা, কি বুঝে আমার বাড়িতে? আসলে আমি অনেক বড় বিপদে পড়েছি। তা তো আমি জানি, বিপদে না পড়লে তো এখানে কেউ আসে না। আর এটা বুঝি তোর ছেলে? হ্যাঁ বুড়িমা। বুড়িমা জানেন আমার ছেলে? থামো, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। তাহলে আমার ছেলে কোথায় একটু বলেন না? তোমার ছেলে এক বিধবা রাক্ষসীর কাছে আছে, যে তার ছেলেকে হারিয়ে ফেলেছে। তারপর থেকে সে তার ছেলের মতো বয়সের ছেলেদের তার কাছে নিয়ে যায়। তাহলে কি আমার ছেলেকে আর ফিরে পাবো না? আমি কি বলেছি পাবি না? অবশ্যই পাবি, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বুড়িমা? আমি আমার ছেলের জন্য সব করতে রাজি আছি। তাহলে শোন, রাত 12টা বেজে 1 মিনিটে আগামী বৃহস্পতিবার একটি মিলাদের আয়োজন করবি, যেখানে গ্রামের কিছু ছোট ছেলে রাখবি। আর এই ব্যাপারে যাতে কেউ না জানে। আর মিলাদের আয়োজন তোর রুমে করবি, যেখান থেকে তোর ছেলেকে ওই রাক্ষসী নিয়ে গেল। ঠিক আছে বুড়িমা। অতঃপর ইস্তেয়াক আহমেদ ও জাহানারা বেগম বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
অতঃপর ইস্তিয়াক বৃহস্পতিবার মিলাদের আয়োজন করলো। সব ঠিকঠাক আছে তো? আমি মিলাদ শুরু করে দিব। হ্যাঁ বুড়িমা, সব ঠিকঠাকই আছে। অতঃপর বুড়িমা সূরা জিন বিভিন্ন সূরা তেলাওয়াত করলো। এখন আমি রাক্ষসীকে আহ্বান জানাবো। ছোট বাচ্চাদের এখানে বসিয়ে দাও। তখন ছোট বাচ্চাদের গোল করে ওইখানে বসিয়ে দেওয়া হলো। আয় রাক্ষসী, আয় আয়, আল্লাহর কসম লাগে আয়। অতঃপর রাক্ষসী বিকট শব্দ করে হাসতে শুরু করলো এবং বুড়িমা রাক্ষসীকে এখানে বসে থাকা একটি ছেলের শরীরের ভিতর প্রবেশ করালো। ছাড়ো, আমাকে ছাড়ো। তোকে ছেড়ে দিব, তার আগে তুই যে ছেলেদের তোর কাছে নিয়ে গেছিস তাদের ফিরিয়ে দে। না না, এরা আমার ছেলে। কি? তোর ছেলে? তোর ছেলে মারা গিয়েছে। আমার ছেলে মরে নাই। এখনই ছেড়ে দে, না হলে তোকে সারা জীবনের জন্য বন্দি করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমাকে বন্দি করো না, আমি এখনই ওই বাচ্চাদের নিয়ে আসছি। অতঃপর রাক্ষসী জাদু আকারে ওই বাচ্চাদের নিয়ে আসলো। এবার আমাকে ছেড়ে দাও, আমি নিয়ে এসেছি। অবশ্যই ছেড়ে দিব, তার আগে কথা দে তুই আর কোনো ছেলের ক্ষতি করবি না। না, আমি কোনো ক্ষতি করব না। আমি তো তাদের ক্ষতি করতে নিয়ে যাইনি, আমি তো তাদের আমার কাছে রাখতে চেয়েছিলাম। এরা আমার ছেলে। আমি বলছি না তোর ছেলে মারা গেছে। এরই সাথে বুড়িমা ওই রাক্ষসীকে ছেড়ে দিল এবং রাদিনও ফিরে আসলো এবং তার বাবাকে জড়িয়ে ধরলো।